আমরা তো সোশ্যাল মিডিয়া নাড়াচাড়া করি। তো আমরা জানি আসলে কি হচ্ছে, কি কোথায় আর কোন কে কি বললো, তা কিন্তু আমার কিছু ক্যারিয়ার যায় আসে না। কারণ আমার একটা ইতিহাস আছে, যেটা পড়াশোনা যদি শিখে থাকে বা কোন রকম জ্ঞান অর্জন করার কোনো মানসিকতা থাকে বা কারো সম্বন্ধে স্টাডি করতে হয়, সেই ধরনের নলেজ থাকলে বা আগ্রহ থাকলে কারো সম্বন্ধে কথা বলার আগে জেনে কথা বলার মতো সাহস, শক্তি এবং শিক্ষা থাকলে ডেফিনেটলি সে জেনেই কথা বলবে। তো যে কারণে আমি সমালোচনাকে মোটেও পাত্তা দিচ্ছি না। মাত্র কাজে শুরু হওয়া, এখন বোর্ডের কোনো কারোর সাথেই কথা হয়নি। আমি এখন ঢাকার বাংলাদেশের বাইরে আছি কনসার্টে। আমি আসবো, সব তুফান মেলো ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে আরামসে। কোনো চাপের কিছু নেই। আর সমালোচনা, জুলাই বিপ্লবের পরে আমরা তো অনেক কথা বলতে পারছি, ওই ডিলিট করে দাও, সমস্যা হবে, এইগুলি আলোচনার দিন শেষ। মানুষ সমালোচনা করবে, সমালোচনা করতেই পারে, আমরাও সমালোচনা করি। তো বিসিবির ফারুক ভাই আসার এক পর্যন্ত কোন প্রেসিডেন্টটা ক্রিকেটার ছিল, আমি ডাইরেক্টর বাদ দিলাম, সেটা একটা গবেষণা আমার কাছে আছে। ফারুক ভাই আসার এক পর্যন্ত কোনো ক্রিকেটারের বিসিবির প্রেসিডেন্ট ছিল না। তো হুম, সুতরাং যারা সমালোচনা করে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা থাকতেই পারে, কিন্তু তাদের শেখার যে আগ্রহ নাই, সেটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। যে তারা শিখতেও চায় না, তারা এক ধরনের পাহাড় টেলাটা শুরু করছে আর কি। যাই হোক, এটা নিয়ে মোটেও ভাবিত না। কারণ হচ্ছে আমার যেখানে আমি আসছি সেখানে বুঝে শুনে আসছি, নাহলে আমি আমাদের দায়িত্ব নেওয়ার প্ল্যান না। তো সেক্ষেত্রে আমার যখন কাজ শুরু হবে এবং আমি যখন কাজের প্ল্যানিং নিয়ে কথা বলবো, ডেফিনেটলি এটা মানুষের কাছে যাবে। আর এখন আপনি যে সমালোচনা কথা বলছেন, ক্লাসিফাইড সমালোচনা হইতে হবে। কোন ক্লাসের থেকে সমালোচনাটা আসছে? একটা টু পাস ছেলে সমালোচনা করছে, নাকি একজন বোদ্ধা সমালোচনা করছে? একটা টোকাই সমালোচনা করছে, নাকি একটা বি গ্রেড আর্টিস্ট সমালোচনা করছে, নাকি একজন ক্রিকেট বিশ্লেষক সমালোচনা করছে যে আমার সম্বন্ধে জানে বা জানে না? দুইটা অপশন। তো যারা জানে তাদের বক্তব্য নিচ্ছি। আর ইনফ্যাক্ট যে দুই একজন অর্বাচীনের মতো বকছে, বকুক। দেশের এই বিপ্লবের সময় মানুষ তো কথা বলবেই, বলুক। এখন আমার আসলে ওইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি এখন শো নিয়ে ব্যস্ত আছি, পাশাপাশি অপেক্ষা করছি 6 তারিখ যে নির্বাচনটা শেষ হবে, তারপরে যখন বোর্ড ডিরেক্টরদের মিটিং কল হবে, তখন কি করব, কি প্ল্যান, কোন ডিপার্টমেন্টে যাবো, কি নিয়ে কিছু ভাবনা তোমার আছে। দীর্ঘদিন যাবত এই সার্কিটে কাজ করছি। তো ডেফিনেটলি সমালোচনা নিয়ে মোটেও ভাবিত না। এগুলো বহু হয়েছে আমার সাথে, কিন্তু শেষ পর্যন্ত আমি রয়ে গিয়ে সমালোচক মারা গেছে বা পালাই গেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। সেটা হচ্ছে এরকম 1987-এ প্রথম আমার অভিষেক হয় কুমিল্লা ইয়ং সোসাইটি ক্লাবে, কুমিল্লা লিগে, ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে। তো তখন আবার একটা ট্যালেন্ট হান্ট হয়। একটা 11 স্টার নামে একটা ক্লাব আছে, খুব পপুলার ওখানকার। অনেক সুপারস্টার, তারা মানে তারকা প্লেয়ার তারা তৈরি করেছেন। শেষে তারা অল আউট ক্রিকেট নিয়ে থাকতো, লাইক আম্পায়ারিং, আইন কানুন, ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সবকিছু মিলে ক্লাব, স্পোর্টিং টুর্নামেন্ট তৈরি করা, সবকিছু মিলিয়ে তাদের একটা একটা এক্সপার্টিস ছিল। এবং ওই 11 স্টারের মাধ্যমে আমরা একটা ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমি পেস বোলার হিসেবে প্রথম ঢুকি আমাদের ক্লিনিকে, 5 ফিট 10 ইঞ্চি। তো তখন আমাদের তিনটা ক্যাটাগরি করা হয়। একটা হচ্ছে পেস বোলিং, ব্যাটিং, আর ব্যাটিং বোলিং অলরাউন্ডার। তো আমাকে ব্যাটিং বোলিং অলরাউন্ডার খাতে নেওয়া হয়। তখন তো আমি নির্মাণ স্কুল খেলা শুরু করি ক্লাস 9-এ। হুম, তো নির্মাণ স্কুল ক্রিকেটে আমার আসলে বেসিক্যালি প্রথম পারফরমেন্সেই আমার একটু ভালো একটা স্কোর ছিল। মানে একেবারে আমি 3টা 6 একটা 4 মাধ্যমে 23 রান নেওয়ার পরে আমি ডিস্ট্রিক্ট টিমে চান্স পেয়েছি, আন্ডার 16-এ। অনূর্ধ্ব 16 চান্স পাওয়ার পরে বছর ক্লাস 10-এ যখন উঠি, তখন আমি কুমিল্লা জিলা স্কুলের ক্যাপ্টেন হই এবং আমার আন্ডারে কুমিল্লা জিলা স্কুল প্রথম চ্যাম্পিয়ন হয় নির্মাণ স্কুল ক্রিকেট লিগে। তারপর আমি চলে আসলাম ঢাকায়। তখন আমার এসএসসি পরীক্ষা। আগে আমি রেজিস্ট্রেশন করলাম ইয়াং প্যাকেজে। আমার রেজিস্ট্রেশন নাম্বার বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তখন ক্রিকেট কন্ট্রোল বোর্ড ছিল, 3389 আমার প্লেয়ার্স রেজিস্ট্রেশন নাম্বার, ইয়াং প্যাকেজেস ফার্স্ট ডিভিশন। তারপরে আমি যখন আমাদের বলা হলো যে আমাদের চিটং লিগ খেলতে হলে আগে চিটং রেজিস্ট্রেশন করতে হবে, হুম, তো সেক্ষেত্রে আমি ইয়াং প্যাকেজেস এর একটু লেট, 1 মাস পরে এসে আমি চিটং লিগে রেজিস্ট্রেশন করলাম। তারপর চিটং লিগে খেললাম বার্ড শিপিং কর্পোরেশন 3 বছর। আর তারপরে এসে ইয়াং প্যাকেজে খেললাম। খেলার পরে আবার আমার একটা বিরতি আসলো পরীক্ষা। তো পরীক্ষার পরে আমি আবার ভর্তি হলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। তো ভিক্টোরিয়া ফার্স্ট ইয়ার ইন্টার কলেজ খেললাম। খেলার পরে আমি আবার, তখন আবার বাংলাদেশ বিমানে আমার একটা রেজিস্ট্রেশন হয় সরি, সেকেন্ড ইয়ারে আমি খেললাম চিটাগাং এ প্যারেড গ্রাউন্ডে, চিটাগাং কমার্স কলেজের সাথে আমাদের খেলা ছিল ফাইনাল। আমরা সেখানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আনবিটেন চ্যাম্পিয়ন হই, সেটা ক্যাপ্টেন ছিলাম আমি।
তারপর আমার ডিমনিটাইজেশন হওয়ার কথা, আবার চলে আসলো এইচএসসি পরীক্ষা। এখন পরীক্ষা তো জব দেওয়া যাবে না, রেগুলার স্টুডেন্ট বাসা থেকে দাবি একটাই, সার্টিফিকেট লাগবে। দেন আমি করে ফেললাম বিয়ে, ইন্টারনেট পরীক্ষার পর পর বিয়ে করে ফেললাম। তখন তো আর এসব দিয়ে হবে না, কারণ ক্রিকেট এটা টোটালি একটা চিন্তা ভাবনার বিষয়। তো আমাদের ক্রিকেট ক্যারিয়ার, আমার কোচ ছিলেন এমদাদুল হক এমদু, তারিকুল ইসলাম ওশি, কামালউদ্দিন ভুঁইয়া লিটন, এবং আমাদের আম্পায়ার্স রিফ্রেশার্স কোর্স যেটা হয়েছে সেটাতে আমরা কুমিল্লায় মশিউদ্দিন আহমেদ মন্টুর কাছে আমরা কোচিং করেছি রিফ্রেশার্স কোর্স, আম্পায়ার রিফ্রেশার্স কোর্স। আর ক্রিকেট কোর্স কোচিং করেছি আমি 5 ফিট 10 ইঞ্চের জাহাঙ্গীর শাহ বাদশাহ এবং শাকিল কাশেমের নেতৃত্বে ঢাকা স্টেডিয়ামে। তো সেক্ষেত্রে আমরা কুমিল্লা জেলা স্কুলে চ্যাম্পিয়ন, ওটার ক্যাপ্টেন আমি ভিক্টোরিয়া চ্যাম্পিয়ন, ওটার ক্যাপ্টেন বোর্ড অফ অনার, আমার নাম বোর্ড আছে কিনা জানি না, বাট অনার আমার নাম থাকবে। তারপরে আমরা এর মধ্যে আমি পেস বোলিং কোচিং ক্যাম্প করলাম। তো সেখানে আমরা ট্রেনিং পেলাম ইমরান খান সাহেবের সাথে একটা সেশন করার সুযোগ হয়েছিল ইন্ডোর আবাহনীর। তো তারপরে আমি আসলে সংগঠক হয়ে যাই, কারণ আমার অন্যান্য মানে পড়াশোনা একদিকে, আবার যেহেতু বিয়ে করে ফেলেছি আর্লি, একটু ইনকামের চিন্তা ছিল, তখন অ্যামেচার ক্রিকেটে চলে গেছি। আর খেলে না, কিন্তু সংগঠন চলতো, আমার ক্লাব ছিল। আমি এ পর্যন্ত যতদিন খেলেছি কুমিল্লার 7টা ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ওয়ান্ডারার্স ক্লাব, মণিপুরি এসি এবং কমার্শিয়াল ইউনাইটেড, এই 4টা ক্লাবকে আমি 7বার চ্যাম্পিয়ন করিয়েছি। এগুলো আছে। আর ন্যাশনাল লিগে আন্ডার 19-এ চাপাই নবাবগঞ্জের সাথে আমাদের খেলা ছিল ঝিনাইদহ জোনে আন্ডার 19। সেখানে আমি একটা হ্যাট্রিক করেছিলাম। তো সুতরাং ওগুলো খুঁজলে পাওয়া যাবে না, বহু কষ্টে সার্টিফিকেট মানে কার্ডটা কোনো মতে পাওয়া গেছে, ইয়াং পেয়ে গেছে, তো চাকরি থাকতো না আমার। তো যাই হোক, এগুলা গল্প। তারপর আমরা সংগঠন করেছি, কিন্তু আমাদের ডিএস এর যে সিস্টেম, অ্যাফিলিয়েশন সিস্টেম, যে এখানে রেলিগেশন হয় না, এখানে কোয়ালিফাইং হয় না, এখানে কেউ টার্মিনেটেড হয় না। তো প্লেয়ারদের আগের দিনে প্রথম বিশ্বযুদ্ধের সময় যে টিমগুলো খেলতো সেই টিমগুলোই খেলে, নতুন কোনো সংগঠন তৈরি হয় না। আমরা হয়তো কোনো ক্লাব নিয়ে খেলা চালাই, তো এভাবে আসলে কন্টিনিউ করা যায় না। তারপর আমি কন্টিনিউ করে গেছি। 2006 সালে আমার বাংলা স্পোর্টিং ক্লাব ছিল, যে স্পোর্টিং ক্লাবটাকে 1 11 গভর্নমেন্ট আসা মাত্র নিষিদ্ধ করে। ওই ক্লাবটা ছিল কুমিল্লার প্রথম বিভাগে প্রথম ডেবুতে চ্যাম্পিয়ন, ফুটবলের রানার আপ, ওটা কি গেলে ভলিবলে চ্যাম্পিয়ন। তো ওই তারপর আমার সাংগঠনিক আটকে ফেলে, তখন আমি রেগে একটা বিকল্প জেলা ক্রীড়া সংস্থা করলাম, জেলা ক্রীড়া সংস্থার এগেনস্টে একটা জেলা ক্রীড়া সংস্থা, যেন আমাদের বাচ্চারা খেলতে পারে। তখন আমরা মাঠ খোঁজার চেষ্টা যখন করলাম, তখন আমাদেরকে মাঠ আর দেয়া হয়নি। তারপর থেকে আমি আর মাঠে ঢুকি নাই কখনো। তারপরে চলে আস ঢাকা, আমার ক্যারিয়ার, মিউজিক ক্যারিয়ার তখন তুঙ্গে চলছে। তখন আমি ঢাকায় এসে ইনভলভ হলাম, খেলাধুলা দেখি, বাইরে যাই সবার সাথে, জাভেদ ওমা বেলেম গুল্লু, হায়ুল ভাই সুমন, হালিম শাহ, আনিসুর ভাই, আনিসুর রহমান, বা এরা হচ্ছে আমাদের কলিগ, বুরুল ভাই, আকরাম ভাইদের সাথে খেলার সুযোগ আমার হয়েছে, নান্নু ভাইদের সাথে। তারপরে আমি আস্তে আস্তে ক্রিকেটের সাথে হলাম। তারপরে খেলা দেখতাম শুধু, কুমিল্লা আমার টিম যে টিম খেলতো হয়তো আমরা সাপোর্ট করতাম। দেন আমি 16 সালে আহ, ঢুকলাম বরিশাল বিপিএল এ, বরিশাল বুলসে। বরিশাল বুলসের কিছুটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করলাম। কাজ করার পর 2 বছর চলে গেল। তারপর আর তো আমি তো আর পাসপোর্ট নাই, এটা নাই ওইটা নাই, নানা রকম ঝামেলায় মামলা, জেলে গেলাম, সবকিছু মিলে এখন পর্যন্ত আসছে আর কি। সেটা হচ্ছে আমাদের পাড়ায় খেলা হতো শিল্ড, আগে 3 কোনা শিল্ড ছিল না, লাইক মুন্সিপালের সাথে আমাদের চৌধুরী পাড়ার খেলা হবে, বা আমাদের এলাকা ভিত্তিক কুমিল্লা পৌর উদ্যানে, মানে পার্ক যেটাকে বলে, সেখানে ডিপ বলে খেলা হবে বা ক্রিকেট বলে খেলা হবে। তখন এগুলা খেলা, তখন থেকে আমরা ক্লাব মেনটেন করতাম। আমি ব্যক্তিগত আবাহনীর সাপোর্টার ছিলাম, আবাহনী মডার্ন খেলা হবে। তো আমরা সংগঠক হিসেবে জন্ম থেকে চলছি, আগে থেকে। আমি একজন ভালো অর্গানাইজার হিসেবে আগে থেকে পরিচিত, এবং আমাদের ক্রিকেট যে ইতিবৃত্ত, এই সাংগঠনিক এগুলো চালাইতে হয় যেগুলি, বা ক্রিকেটের যে বিশ্লেষণ, বা ক্রিকেটের যে ন্যায় নীতি নিয়ম কানুন, কোনটা চেঞ্জ হচ্ছে, যেন 42.2 মানে খ পর্যন্ত আইন ছিল, তারপর কিছু আইন আবার ঢুকেছে। তো এগুলো আমাদের খরস্ত মুখস্থ ছিল। তো ক্রিকেট সম্বন্ধে কোথায় ফিল্ডিং পজিশন, বা এই মুহূর্তে টস, মাঠের কন্ডিশন, বা আমাদের টিম সেট আপ, টস, ফিল্ডিং, প্লেয়ার লিস্ট, দেন আম্পায়ারিং, এসব আমাদের একদম বাম হাতে মুট করা আছে। এখন বাংলায় যারা বিশ্লেষক আসে, তাদের সাথে আমি যদি বসি, তাদেরকে আমি শিক্ষা দিতে পারবো ইনশাল্লাহ ভালোভাবে, যারা পারেন আর কি। আর সমালোচক যদি একটু ধরে নিয়ে আসতে আরো ভালো হয়, তাহলে তাকে আমি শিখে দেবো। আমি কমজোর ছাত্রের হাত কখনো ছাড়ি না, যারা কম জানে তাদেরকে আমি জানাই দিই। হ্যাঁ, যেহেতু আগে মাথা গরম ছিল, এখন মাথা ঠান্ডা হয়ে গেছে, আমার বোঝাতে কোনো অসুবিধা নেই।
আমাদের তো টিম ছিল, আমাদের আসলে একটা গ্রুপ ছিল, জানিনা ম্যারিনা গ্রুপ, এটা আমাদের ফ্রেন্ডস। তো সবাই সবাই তো খেলা থেকে রিটায়ার করে ফেলেছে 92-তে, আমি নাই, আমার সাথে টিম সবাই ক্রিকেটার্স কুমিল্লা, আমাদের একটা সংগঠন এখনো আছে। আমরা যেটা প্লেয়ার প্রোডাকশন করেছিলাম, এখান থেকে আসানুল হাসান, ফাইসাল হোসেন ডিকেন্সের মতো প্লেয়ার বেরিয়েছে, বা জেমস বা ওয়াসেলের মতো প্লেয়ার বেরিয়েছে আমাদের ক্রিকেট আমাদের সংগঠন থেকেই। এবং তাই ইকবাল যে কোচ ছিল সেই এমদুল এমদু, উনিও কিন্তু আমার কোচ। আমরা এভাবে বিভিন্ন ধাপে আমরা যেহেতু মাঠকে ভালোবাসি, তো 2006 পর্যন্ত আমি খেলেছি। তারপর 6-এর পরে যে সিকোয়েন্স তৈরি হয়েছে, সেই সিকোয়েন্সের সাথে আমার যাচ্ছিল না, রেগে যাচ্ছিলাম, বা তারা আমাকে কন্টিনিউয়াস বয়কট বা ঢুকতে দিচ্ছে না। এগুলো নিয়ে আমি সেই ফাইট করতেছি 89-90 সাল থেকে। তো আমি একটা ছোট মানুষের যে ফাইট করে আসছি, 2006 পর্যন্ত আসার পর দেখলাম আসলে বোরিং, বিরক্তিকর, এটা জগদ্দল পাথর। এদের সেই অ্যাফিলিয়েটেড টিম খেলবে যেগুলো প্রথম বিশ্বযুদ্ধের পরে অ্যাফিলিয়েটেড হয়েছিল ব্রিটিশরা যাওয়ার আগে, ওইগুলো এখন খেলতেছে। তো নতুন সংগঠন আসলে তখন আমি ভাবলাম যে না, আসলে আমার রেস্টুরেন্টটা ছিল একটা বাংলা রেস্তোরাঁ, ওখান থেকে আমাদের প্রত্যেক বছরই প্রায় 7 লাখ টাকার মতো একটা বাজেট থাকতো, ক্রিকেটের বাজেট। আর বা কুমিল্লার যে টিমগুলি এজ লেভেলে, লাইক 16 বা ফুটবল টুর্নামেন্ট বা কিংবা আমাদের লাইক তায়কোন্দো, কাবাডি, বিভিন্ন টুর্নামেন্ট খেলে না বাচ্চারা, ম্যান্ডেটরি ছিল কোনো জোনাল পর্যায়ে চ্যাম্পিয়ন হলে তাদেরকে ট্র্যাক স্যুট দেওয়া হবে আমার রেস্টুরেন্ট থেকে, এবং টিম চালানো হবে। আর যখন তারা বিভাগীয় চ্যাম্পিয়ন হবে, ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে, তখন তাদেরকে স্যুট দেওয়া হবে। এগুলো চলেছে। এখন আপনি গায়ে দেখতে পারেন বাংলা রেস্তোরাঁ পরে আমাদের প্লেয়াররা এখনো ঘুরে, বা ওদের ছবিও আছে। তো সুতরাং এগুলো আমরা করে সাংগঠনিক দিক থেকে আমার সাথে কথা বলতে হলে অনেক অভিজ্ঞ লোক লাগবে, অনেক অনেক। তার মধ্যে অনেস্টি দেবে, কিন্তু নিজের টাকা খরচ করে তারপরে আমাকে সাংগঠনিক দক্ষতা শিখতে হবে। ওই গভর্নমেন্টের টাকা খরচ করে চাঁদাবাজি করে এগুলো হবে না। আমি তখন ছিলাম কুমিল্লায়, তখন আমাদের হাই পারফরমেন্স স্কোয়াডটা করেন জনাব আরাফাত রহমান কোকো। আমরা প্রায় হারতে হারতে 35টা টেস্ট টেস্ট ম্যাচ হারার পরে আমরা চিটাগাং, আমরা জিম্বাবুয়ের সাথে প্রথম জয় পাই। তা আমাদের একটা মানে তখন আমি মাস্ট মিরপুর স্টেডিয়ামটা শিফট হচ্ছে, তখন আমরা মিরপুর স্টেডিয়ামে যেতাম। পানির ব্যবস্থা কি হচ্ছে, বা পানির মানে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থাটা, এই গ্রাউন্ডের ঘাস ফাস, এগুলো আমি যেতাম, ওখানে মাঠে থাকতাম সবসময়। তো এটার মূল উদ্যোক্তা ছিলেন জনাব মরহুম আরাফাত রহমান কোকো। তো উনি প্রথম থিম সং প্ল্যান করার পরে আমাকে ইব্রাহিম টিপু ফোন দেয়, মিউজিক ডিরেক্টর প্লাস কম্পোজার। ইব্রাহিম টিপুর গানটি কম্পোজ করার পরে গানটি আগে সোহেল আরমান, যিনি নাট্যকার এবং অভিনেতা, তিনি গানটি লিখেছেন। তো তখন আমি ছিলাম কুমিল্লা, আমার খুব অসুস্থ, আমি ঠান্ডা জ্বর সর্দি ছিল। বাট জিম্বাবুয়েও টিম চলে আসছে অলরেডি, গানটা গাইতেই হবে এবং গ্যালারিতে বাজতে হবে। তো আমি গানটা গাইলাম। আরো কোরাস ছিল, ওখানে রূপম ছিল, কণা ছিল, আহ, আরো 2 একজন সিঙ্গার ছিল যারা কোরাসে ছিল সেখানে। তো গানটা গাওয়ার পরে এটা প্ল্যান ছিল যে যখন আমরা চিটাগং আরে ভেন্যু থেকে বা ঢাকা ভেন্যু থেকে জিতবো, জেতার পরে যে সম্বর্ধনা হবে সেখানে বাজানো। তখন আমি বললাম যে ঠিক আছে, না এটা হবে না, আমাদের এই গানটা বাস্তবে মাঠে। তখন নিউজিল্যান্ডে আমি একদিন খেয়াল করলাম, সম্ভবত ওয়েলিংটনের একটা মাঠে গান বাজে, ওখানে সাউন্ড সিস্টেম দিয়ে গান বাজাচ্ছে। প্রথম নিউজিল্যান্ডে আমি গান শুনি, নিউজিল্যান্ড ম্যাচ, টেস্ট ম্যাচে তাও। তখন আমি ভাবলাম যে এই গানটা যেহেতু হয়েছে, আমাদেরও গান আছে, দেশের গানও আছে, আমরা কেন না মিরপুর স্টেডিয়ামে প্রথম সাউন্ড সিস্টেম আমার নিজের টাকায় লাগাইতেছে। এটা কেন? সেটা হচ্ছে এরকম, গানের গল্প তো গেল, কেন লাগালাম সেটা হচ্ছে আমাকে, আমি বললাম যে এখন এই গানটা বাজাবে কোথায়? তো প্লেয়াররা 4 মারবে, উইকেট পড়বে, একটা চেয়ার আপ গান থাকতে হবে, এটা এই সাউন্ড সিস্টেম লাগলাম বিদ্যুৎ সাউন্ডে, সমীর দেখে দিয়ে, উনি এখন জীবিত আছে। তো ওনাকে আমি এই পুরা সারাউন্ডিং সাউন্ড লাগালাম। প্রায় 55,000 টাকার মতো বিল এসেছিল তৎকালীন সময়, 2004 বা 4-5 সালে। তখন আমি কোকো সাহেবকে বললাম, এই যে সাউন্ড লাগলো আজকে, কালকে লাগবে, পরশু, উনি খুব মজা পেয়ে গেছে, বিসিবি খুব মজা পেয়ে গেছে, গ্যালারি কারি গান বাজছে, শুধু আমার গান না, এই জেমস ব্যাং গান বাজছে, বাচ্চুয়ের গান বাজছে। তো মানে গ্যালারিতে একটা পরিবেশ তৈরি হয়ে গেল। কিন্তু এই সাউন্ডের রিক্রুট করেছি আমি বাংলাদেশের স্টেডিয়ামে, মিরপুর স্টেডিয়ামে, শেরে বাংলা স্টেডিয়ামে। ও সরি, ওটা ছিল ওই প্রথম স্টেডিয়ামে, জাতীয় স্টেডিয়ামে। তারপরে আমরা এই গানটাকে মার্কেটিং, তারপর ঢুকলো ডিজে। আর এই সাবাস বাংলাদেশ গানটা আমি কখনো স্টেডিয়ামে গাইনি কোনো ইয়েতে। এটা বাজতো ওই মুখটা, তো 4 মারতো, কিংবা যখন আমরা উইকেট পেতাম তখন। তো তারপর ইতিহাস তো জানাই আছে আপনাদের। আসলে ক্রিকেট তো 250 বছর আগের খেলা। আর ক্রিকেট জনপ্রিয় বাংলাদেশে কখনোই ছিল না। ওই ফুটবলের দর্শকগুলো যখন ক্রিকেটের সফলতা আসা শুরু করলো আইসিসিতে, তখন ফুটবলের দর্শকগুলো এসে ক্রিকেটে ভিড় করলো।
তখন তারা উইকেট পড়লেও গোল করে চিৎকার করে ওঠে। তো ওই যারা ক্রিকেটে উইকেট পড়লে গোল বলতো তারাই এখন সমালোচক আর কি। তো আমরা তো জানি। তো সেক্ষেত্রে ক্রিকেট উন্মাদনা বাংলাদেশে কখনোই ছিল না। বাংলাদেশে বরং এর চেয়ে হকির উন্মাদনা ছিল বেশি। আমরা হকিও খেলেছি আমি। ফুটবল উন্মাদনা ছিল বেশি, ক্রিকেট ছিল থার্ড গ্রেডে। যখন লাল সবুজ খেলা হইতো বাংলাদেশে ফুটবল এক সময় 81 সালে, আপনার জন্ম হয়েছেন আমি জানি না, তখন আপনার দর্শক গ্যালারির জায়গাতে টিভি স্টাক থাকতো, খেলাধুলা সব শহর বন্ধ থাকতো। ইভেন তো হকি খেলা হতো, আমরা হকি এই যে ভাসানী স্টেডিয়ামে টার্ফে, তখন টার্ফ বসেছে মাত্র, ভাসানে একশো খেলায়, তখন আপনার দেশ স্টাক থাকতো। ক্রিকেট তো অনেক পরের ইতিহাস। তো আমার মনে হয় যে ওই যে ক্রিকেটে আমাদের ফুটবলের দর্শকগুলো ঢুকে গেছে, যারা উইকেট পড়লে গোল বলে, রান হইলে ফাউল বল, এই টাইপের আর কি। তো আমাদের ক্রিকেট দর্শকদের কালচার দিতে হবে, ক্রিকেটটা কি বুঝতে হবে, ক্রিকেটের যে শব্দটা CRICKET, এই 7টা ওয়ার্ড দিয়ে কি বোঝায়, ADIDAS, এই 7টা ওয়ার্ড দিয়ে কি বোঝায়, এগুলো শিখে আমরা আসছি। কেউ যদি ক্লাস নিতে চায়, আমি এখন আপনাদের মাধ্যমে ক্লাস করাবো, কোনো সমস্যা নেই। সংগঠক কিংবা ক্রিকেট প্ল্যান নিয়ে কোনো প্রশ্ন আসলে ডেফিনেটলি আই ওয়ান্ট ফেস হিম প্রপার ওয়েতে, এবং তাকে অবশ্যই আমার সাথে বলতে হবে। কিন্তু সমস্যা হলো, আমি যেটা ফিল করলাম, এই সমালোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু কে যে করতে হবে সমালোচনাটা তারাই খুঁজে পাচ্ছি না আমি। বরং সমালোচনার জায়গায় প্রোটেস্ট হচ্ছে হাইয়েস্ট লেভেলে, সেটা আমি বলতে পারি। সুতরাং এই সমস্ত সমালোচনা ধোপে টিকছে না। তো তারপর আবার দেখলাম কালকে, আমি তো ফেসবুক খুব একটা দেখি না, স্ক্রল করে দেখলাম আমি অতীতে ভুল করেছিলাম, আসিফ ভাই সম্বন্ধে মন্তব্য করে, এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সবাই ভুল ধরতে পারবে এবং ভালো হয়ে যাবে, মানে সঠিক হয়ে যাবে। জ্ঞান অবশ্যই, জ্ঞান বাটোয়ারা করার জিনিস, খবর নিয়ে যাওয়ার জিনিসটা বাটোয়ারা করে যাও। আমি তো আসলে বিসিবি, আমি তো কোনো পর্যায়ে নির্বাচন করিনি কখনো এসব লেভেলে। আমি কোনো পর্যায়ে কোনো জেলা ক্রীড়া সংস্থা সংগঠিত ছিলাম না, কোনো ক্লাবও চালাইনি আমি। আমি শুধু 1 বছর ক্লাব চালাম 2006 সালে, যেটা ব্যান করে দেওয়া হয়েছে। এটা হয়তো আবার উদ্ধার করবো কুমিল্লা থেকে, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে অলরেডি। আর ক্রাইটেরিয়া বা ওখানে সংবিধানে কি লেখা আছে বা তাদের যে কনস্টিটিউশন ওয়ে অফ ইলেকশন, সেটা আমি ঠিক জানি না। তবে আমাকে ফোন করেছিলেন আমাদের জেলা প্রশাসক আমিরুল কায়েস সাহেব, ডিসি সাহেব আমাকে একদিন হঠাৎ করে ফোন দিলেন, আমি তখন আমেরিকাতে। উনি আমাকে বললেন যে আসিফ সাহেব, আমরা চাচ্ছি আপনি অ্যাডক কমিটিতে আসেন। হঠাৎ করে দেখলাম অ্যাডক কমিটি বদলে আমার নাম ঢুকে গেল, অর্থাৎ আমি অ্যাডক কমিটিতে আসলাম। অ্যাডক কমিটিতে আসা ছিল এটা আমার জানার বাইরে। তো অ্যাডক কমিটিতে আসার পর ডিসি সাহেব আমাকে বললেন, আপনাকে আমরা কুমিল্লার কাউন্সিলর বানাতে চাই। তো এই খবরটা বোধহয় উনি কোনো সাংবাদিক কিংবা সিনিয়র প্লেয়ার বা সংগঠনের কথা বলেছেন তিনি। তো বলার পরে উনি একটা একটা রেকি করেছেন তিনি, যে যে আসিফ কাউন্সিলর হবে না, উনি ডিসি মানুষ, আজকে আসে কালকে না চলে যাবে, পোস্টিং হয়ে যাবে। তো কুমিল্লা সমাজ ধারণা থাকার কথা না। তখন কাউন্সিলরশিপের জন্য উনি খবর টবর নিয়ে আমাকে যখন বললেন, তখন আমি বললাম যে আসলে আমার সিনিয়র সংগঠক যারা আছে, সিনিয়র প্লেয়ার, রিটায়ার্ড প্লেয়ার, তরুণ প্লেয়ার, এবং যাদের সাথে কানেক্টেড কুমিল্লা কোচিং এ, এবং বিভিন্ন সময় যে খেলাগুলি হয় সেগুলো আমার ওয়াকিবহাল আছে আমি সবসময়। তখন আমার ডিসিশন ইন্টারেস্টে আমি কাউন্সিলর হলাম। কাউন্সিলর হওয়ার পরে আমার মনে হলো যে ওয়াই নট ডিরেক্টর, আমি ইলেকশন করব। কজ আমি যদি ডিরেক্টরশিপ পাই, অন্তত আমার 11টা জেলায় 12টা সাংগঠনিক কমিটি, মানে 12 চিরাং ডিভিশন 2 জন। তো সেক্ষেত্রে আমি কাজ করার সুযোগ পাবো, কারণ এখানে এইজ লেভেলে কাজ করার সুযোগ আছে, হোম অ্যান্ড অ্যাওয়ে খেলার সুযোগ আছে। তারপরে আমাদের টুর্নামেন্ট গুলো যে বন্ধ আছে, 6 বছর ধরে কুমিল্লা লিগ হয় না, আমাদের এজ গ্রুপ গুলো ভালো। আমরা কুমিল্লা ঢাকার খুব কাছাকাছি জেলা হওয়া সত্ত্বেও কুমিল্লা থেকে গত 10, 12, 15 বছরে একটা ফুটবলার, একটা ক্রিকেটার, একটা হকি তো হয় না, নো অ্যাথলেটস, নো জিমন্যাস্ট, কোন রকম খেলা, ইনডোর আউটডোর কিছুই নেই। এবং কোন ইয়ার ক্যালেন্ডার নেই যে এই বছরে এই মৌসুমে এই খেলাটা হবে। এবং ইনডোর গেমস বর্ষাকালীন সময় আমাদের জিমনেশিয়াম ইউজ করে যে ইনডোর গেমস গুলো, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, যেগুলো তাইকোয়ান্দো, জুডো, কারাতে, যেগুলো বক্সিং, ইনডোরে দাবা, এই খেলাগুলি তো হয় না। তো এখন আমার কথা হচ্ছে, আহ এই জিনিসগুলার আমরা টোটাল সেট আপ করা আমার মাথায় আছে, এবং আমি এগুলো ফেস করে আসছি। তো যদি একটা ইয়ার ক্যালেন্ডার হয় একটা জেলা ক্রীড়া সংস্থায়, সেই জেলা ক্রীড়া সংস্থার সাথে অন্যান্য জেলা ক্রীড়া সংস্থা যারা সহযোগী আছেন, যে 11 জন কাউন্সিলর, তাদের সাথে আমি কথা বলেছি। আমরা যদি আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা চেষ্টা করবো প্রথমত আমাদের লিগ গুলো মাঠে করাইতে, তারপর কোয়ালিফাইং রাউন্ড করে, সেকেন্ড ডিভিশন করে, গ্রেডেশন আপ করতে। আবার যারা পারবে না তারা রেলিগেশনে ফেস করে নেমে যাবে না পারলে। এইভাবে কি হবে, নতুন সংগঠক সৃষ্টি হবে, ফাইন্যান্সে কোনো সমস্যা হবে না, নতুন প্লেয়ার তৈরি হবে, পাইপলাইনের প্লেয়ার আসবে। এটা হচ্ছে একটা
এজ লেভেল বা টুর্নামেন্টের দিক গেল। আর যেটা হইতে পারে আমরা এই 13টা জেলা আর 11টা জেলা একটা বিভাগে আমরা বিভাগীয় টুর্নামেন্ট করতে পারি, বা চাঁদপুর, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ওইদিকে কক্সবাজার, চিটাগাং আমরা জোন করে টুর্নামেন্ট করে ভাগ করতে পারি। এগুলা আমরা করার চিন্তা বহু আগে ছিল, যেহেতু ক্ষমতা ছিল না বা যাদের সাথে কথা বলবো এগুলো ছিল অথর্ব। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা তৈরি করা বা পলিটিক্যাল দলদাস দলকানা, ওই এমপির কথা শুনে বা যার ওই এমপির নেতার কথা শুনে, তো এদের সাথে তো আসলে খেলাধুলা নিয়ে কথা বলা যেত না, যে কারণে আমি মিউট হয়ে গেছিলাম। তো এখন যেহেতু আমি যেটা প্রথমে বললাম যে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা শব্দটা টেক্সট চেঞ্জ করতে হবে, একটু এক্সপান্স করতে হবে, এই কারণে আমি মীর হেলাল ছিলেন প্রার্থী, ব্যারিস্টার মীর হেলাল, তার সাথে আমি কথা বলেছি এবং তিনি আমার সমর্থনে নমিনেশন উইথড্র করেছেন। এই SMS আমার কাছে আছে, আমিও তাকে থ্যাংক ইউ দিয়েছি SMS। হ্যাঁ, তো সুতরাং এই বিতর্কটা এখানেই শেষ হওয়া উচিত। আর যদি কেউ করতে চায় করুক, আমিও গাউরকম না, আমিও চালাই যাব, নো প্রবলেম। আপনি যদি পঞ্চপাণ্ডবের কথা বলেন বা আরো যে প্লেয়ার আসছে বিকেএসপি থেকে, তো পরবর্তীতে হাই পারফরমেন্স স্কোয়াডটা বন্ধ করে দেওয়া হয় প্রায় কি কি কেন? এটা আরাফাত রহমান কোকোর প্ল্যান। হ্যাঁ, এটা বিএনপি সময় হয়েছে, এটা ওই সময়কার তৈরি করা, এটা ওই সময়টা রাখা যাবে না। তো এই ধরনের কনসেপ্ট থেকে যখন বিসি বের হয়ে এসে এইচপিটা বন্ধ করে দিল, তখন থেকে আমাদের প্লেয়ার সংকট শুরু হয়ে গেল। আপনি দেখেন কিছু ভালো ভালো স্টেডিয়াম, যেমন শহীদ চান্দু স্টেডিয়াম, এই যে ফতুল্লা স্টেডিয়াম নারায়ণগঞ্জের, তারপরে এরকম যদি আপনি ধরেন লর্ডস অফ স্টেডিয়াম, যেখানে খেলা হতো না, যেখানে খেলার দরকার নেই সেখানে ওই শেখ মার্কা যে স্টেডিয়াম গুলো ছিল সেখানে খেলাগুলো হইতো। অর্থাৎ এটাকে দলীয়করণ করতে 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 আপনি যদি বলেন বোর্ডের কথা বলেন, আমি তো বোর্ডে আকরাম খান ছাড়া আর কোনো প্লেয়ার দেখতাম না, একমাত্র আকরাম ভাইকে দেখতাম প্লেয়ার। তারপর নির্বাচক হায়ুল ভাই, সুমন, তারা যায় আসে, বা আমি তো বুঝলাম না। তো আমাদের যে অভিজ্ঞতা, আকরাম ভাই খেলেছেন, আমরা খেলিয়েছি। অর্থাৎ ইফ ইউ আস্ক হায়ুল ভাই, সুমন, কিংবা জাভেদ আহমেদ বেলিম, বা জাকারিয়া, কিংবা টাইগার জাহাঙ্গীর, এই টাইপের শাহিদ হোসেন বিদ্যুৎ, বা এমনি শরীফুদ্দৌলা সৈকত, কিংবা ওই সময় ওই সময়কার যে প্লেয়াররা আমাদের এইজের, আমাদের ব্যাচের, বা ইমরুল কায়েস আমাদের লেটেস্ট, মানে আমাদের এখান থেকে উঠে আসা, এরকম বহু বিদেশি প্লেয়ার কুমিল্লা মাঠ থেকে উঠে গিয়ে পরে শাইন করেছে, আমাদের শহীদ আফ্রিদি একজন। তো আমাদের কাছে এগুলার একটা আসলে হিস্ট্রি আছে। দলীয়করণ করতে করতে দেখা যাচ্ছে যেই লোক জীবন ডাঙ্গুলি খেলে নাই, সে বিসিবির চিফ। এগুলো আমি বহু আগে বলেছি, আপনি টকশোগুলো চেক করলে পারেন। আর যারা বাকি যারা প্রেসিডেন্ট নিচে, তারা হচ্ছে চামচা। তো চামচা দিয়ে তো আর হবে না, একটা মেরুদণ্ড লাগবে। তো আমরা মেরুদণ্ড নিয়ে জন্মগ্রহণ করছি, এবং আশা করছি, গতকালকে রাজ্জাকের সাথে কথা বললাম, নতুন একটা প্রজন্ম আসতেছে এখন। ওই জগদ্দল পাথরের মতো যে 15-20 বছর যেগুলো ছিল, যে একই মুখ বারবার আসা, একই মুখ ঘুরে ফিরে, বিএনপির আমলে 15, আওয়ামী লীগের সময় 15 ছিল, আবার বিএনপি আসে আবারও 15 থাকবে। ওই মালগুলা আস্তে আস্তে চেঞ্জ হবে, ইউথ লিডারশিপ আসবে, এবং আমাদের যে চিন্তা ভাবনা ইয়াং লেভেল, আমাদের আজকে যদি আপনি ধরেন যে জুলাই বিপ্লবের চিন্তা যদি ধরেন আপনি, তাহলে তো তরুণরা কাজটা সংগঠিত করেছে। সবসময় তরুণরা কিন্তু বিপ্লব করে, 52 বলেন, 71 বলেন, 69 বলেন, 90 বলেন, 24 বলেন, ফ্যাসিলিটিস নেয় সিনিয়র সিটিজেনরা। এবং ওই লোকগুলোই যারা একটু নিজেকে মনে করে যে আমি জাতীয় দলে খেলেছি। নো, আপনাকে সংগঠক হইতে হবে, এবং সংগঠক আপনার প্ল্যান দিতে হবে। শুধু বোর্ড মিটিং করলেন, আপনি ঘুরে গেলেন, খেলা দেখতে গেলেন, আপনি পাইপলাইনে প্ল্যান নাই, আপনি শুধু গল্প করছেন, আর ওই বিসিবি চিফ কি বললো, আপা কি বললো, এই টাইপের কালচার দিয়ে করতে করতে আমাদের আসলে, নাহলে আপনি একটা জিনিস ভাবেন, ঢাকা থেকে কুমিল্লার 57 মাইল দূরে, 97 দূরে, 97 কিলোমিটার দূরে। তো সেখানে কিভাবে 6 বছর লিগ হয় না? কুমিল্লার মাঠে যখন ক্রিকেট লিগটা হওয়ার সময় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মৌসুমে, তখন মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস, চিটাগাং আবাহনী কুমিল্লা মাঠ অকুপাই করে। আমাদের প্লেয়াররা খেলতে পারে না, আমাদের খেলার কোনো সুযোগ থাকছে না এখানে। বাচ্চারা 6 বছর ধরে লিগ খেলে না, লিগ হয় না, লিগ হইলে শুরু হলে শেষ হয় না। তো এখন আমার মাঠ কেন অকুপাই করবে ঢাকার টিম? কেন ভাই, আমার বাচ্চারা খেলবে না? এসব না খেলার কারণেই আমাদের কুমিল্লা শহরে ড্রাগ এবং কিশোর গ্যাং, শুধু কুমিল্লা না, আমি বলবো যে সব জায়গাতে সেম সিকোয়েন্স তৈরি হয়েছে। বাচ্চারা মাঠমুখী না, বাচ্চারা ফিট না, বাচ্চারা অবসর সময় কোথায় যাবে তারা জানে না। তাদেরকে আমরা প্রডিউস করতে পারছি না, তাদেরকে আমরা ফোকাস করতে পারছি না, তাদেরকে আমরা মাঠে আনতে পারছি না। তো সুতরাং আমরা এবার আসছি, নিয়ত করে আসছি যে মুখর থাকবে, এবং ইয়ার ক্যালেন্ডার অনুযায়ী ইনশাল্লাহ টুর্নামেন্ট যেভাবে করা দরকার,
বোল্ড দেখবেন সবসময় আমাকে, ডেফিনেটলি। একটা থাকে হচ্ছে আপনার, আপনি ভিত্তি তৈরি করে দিলেন, তারপর আপনি বেনিফিশিয়ারি হইলেন, তারপর আপনি কি করলেন? এই যে আগে যে আমিনুল ইসলাম বুলবুল ভাই, ফারুক ভাই, আতার আলী খান, জাহিদ রাজ্জাক মাসুম, বা নাসু ভাই, শানু ভাই, শানু ভাই, বা জাহাঙ্গীর আলম তালুকদার দুলু, বা আপনার আহমেদ ইকবাল বাচ্চু, যারা আনিসুর রহমান, যারা তখন জি এম নসির প্রিন্স, তারা যখন খেলতেন, আপনি ওই হাইটটা চিন্তা করেন একবার, কারা খেলতো? এটা এডুকেটেড ফ্যামিলি, এক এডুকেটেড ছেলে পেলে খেলতো, হাইট সবকিছু ঠিক ছিল। তো ওইটা আইসিসি ক্রস করে এসে আকরাম খানের মতো প্লেয়ার, আইসিসি ক্রস করে এসে তারপর আপনি দেখেন আমাদের শিক্ষিত লোক কোনটা ক্রিকেট খেলে। আমাদেরকে, আমি তো ইংরেজি দুর্বল স্বীকার করি, কিন্তু ইমিগ্রেশন ইংলিশটা পারি আমি। তো আমাদের ক্রিকেটটার নামতে নামতে কোথায় নেমে গেছে আপনি দেখেন। ক্রিকেট একটা অভিজাত খেলা, এবং এখানে সবাই খেলবে, কোনো সমস্যা নেই, বাট আভিজাত্য থাকবে এখানে, দারিদ্র থাকবে না। তো আমি মনে করি যে ওই জাহিদ রাজাক মাসুম বা আমাদের নেহাল হাসানদের যে যুগটা ছিল, সেই যুগটা ছিল আমাদের ক্রিকেটের। যখন আমরা দেখছি ম্যান্ডেটরি ওভারের খেলা, ইমরান খান সাহেব যখন আগা খান গোল্ড কাপ, আগা খান কাপ টুর্নামেন্ট খেলতে আসছে এখানে, তখন 20 ওভার ম্যান্ডেটরি। জিজ্ঞেস করলে একটা ক্রিকেটের ওভার, জিজ্ঞেস করলে 5 দিনের টেস্টে ম্যান্ডেটরি ওভার কি, আমি জানতে চাই উত্তরটা। তো এগুলো আসলে কথোপকথন চলুক, আর সোশ্যাল মিডিয়া যে যাই কিছু করতে পারে করুক। আর এই তিনজনের কথা যেটা বললেন, তারা হচ্ছে বেনিফিশিয়ারি, এবং পিক টাইমে তারা মানুষকে আকৃষ্ট করতে পেরেছে। মাশরাফি একটা যেহেতু নড়াইল থেকে এসছে, নড়াইল এক্সপ্রেস, তার একটা গতি ছিল, এবং তার ক্যাপ্টেনশিপ, তার সাহসিকতা। তারপর সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার টানা, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার ছিল। আর তামিম ইকবাল তো আমাদের ওপেনার ছিল, এক সাইডে 18 বছর, বাকি সাইডে ওপেনার যাওয়া আসা করলো খালি। আরো মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, আমাদের মুশফিক ছিল। এই 5 জনের কথা আমি স্পেশালি বলবো। কিন্তু আপনি দেখেন তাদের সাথে স্থায়ী হয়েছে কজন, তাদের পার্টনার আশেপাশে কজন আছে। অর্থাৎ পাইপলাইনের সকল ওপেনার শুধু তামিম থাকবে, আর বাকি 18 বছর ধরে বাকিরা আসবে যাবে, একজন ওপেনার ফিক্সড। মাশরাফি খেলে আসছে, খেলাধুলার পরও তারা একটা পলিটিক্সে ঢুকে গেল। পলিটিক্সে ঢুকে দোষের কিছু না, আমি এটা মাইন্ড করবো না। কিন্তু খেলা চলাকালীন সময় পলিটিক্সে ঢোকার জন্য বিসিবির নিয়মাবলী তখন কি ছিল, বিসিবিতে আন্ডারে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার এই রাজনীতি করতে পারবে কিনা, এই ক্লজটা আমার জানা নেই। তো যদি তারা এই ক্লজ ভাঙে, তাহলে তৎকালীন বিসিবি ল ভায়োলেট করছে, গভর্নমেন্ট ল ভায়োলেট করছে। আর নাহলে সাকিব, মাশরাফি, তারা লোভে পড়ে আসছে। তো লোভে লোভে ফেললো কারা? আমি তো যতটুকু জানি সাকিব বা মাশরাফি, তাদের ওইরকম ইন্টারেস্ট ছিল না, তাদেরকে ইনসিস্ট করা হয়েছে। শোনেন, আপনি প্রত্যেকদিন সাকিব, মাশরাফি, তামিম ইকবাল, মুশফিক ইয়া পাবেন না, আপনি মাহমুদুল রিয়াদ পাবেন না। তো তাদেরকে নার্সিং করা আমার দায়িত্ব। আমি তাদেরকে আইনা জোর করে দলে ঢুকে এমপি নমিনেশন দিয়ে আমার দলের একটা ইমেজ বানানোর চেষ্টা করি। যারা তাদেরকে নষ্ট করেছে তাদেরকে দায় দিতে হবে আগে, এবং এই জন্য আগে ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি দায়ী। কারণ তারা উল্লেখ করা উচিত ছিল যে আমি যে এমপি হব, আমাকে বিসিবি, আমি বেতনভুক্ত কর্মচারী, আমাকে তো টাকা দেওয়া হয়তো ওখানে চুক্তিবদ্ধ প্লেয়ার না, আমি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি। তাহলে তখনকার ক্লসটা কি ছিল এটা আমি জানি না। আদৌ তারা ওই সময় রানিং ন্যাশনাল প্লেয়ার থাকা অবস্থায় তারা ক্রিকেটটা খেলতে পারতো কিনা, অর্থাৎ তারা এনকারেজ কিভাবে হইলো, এবং এনকারেজমেন্ট পাওয়ার পরে তারা কিভাবে নষ্ট হইলো, বা কিভাবে তারা জুলাই বিপ্লবের তাদের এগেনস্টে গেল, জুলাই বিপ্লবের পর তাদের প্রতি মানুষের ঘৃণা কেন জন্মাইলো, এবং তারপরে তাদের অ্যাক্টিভিটিস কি। তো এগুলো তো আসলে আলোচনা বিষয় না। এখানে কিছু দেশপ্রেমের ব্যাপার থাকে, কিছু দায়িত্ববোধের ইস্যু থাকে। আমরা যদি চাই আমাদের ন্যাশনাল যে কোনো প্লেয়ার, আমরা যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকি, আমাদের অ্যাঙ্গেল থেকে দায়িত্বশীল কাজ করতে হবে, দায়িত্বশীল মন্তব্য করতে হবে। হাওয়া দেয়া ইন্টারনেটের যুগ, যে কেউ যে কিছু বলতে পারে। কিন্তু সাকিব মাশরাফিদের জায়গা থেকে জুলাই অভ্যুত্থানের যে ইস্যুটা আসছে, তারা তো কোনো প্রতিবাদ করে নাই। এখনো পর্যন্ত কোনো অনুশোচনা আমি দেখি নাই মাশরাফি সাকিবদের, যে তারা যে জুলাইতে এতগুলো মানুষ মারা গেল, এতগুলো মানুষকে কিলিং করা হলো, বছরের পর বছর গুম হত্যাকাণ্ড চালানো হয়েছে, বছরের পর বছর আমাদের স্টুডেন্টদেরকে মারা হয়েছে, আমাদের রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। কই তাদের তো কোনো প্রোটেস্ট, কোনো অনুষ্ঠান আমি দেখি নাই। তো সুতরাং যেটা হবার সেটাই হচ্ছে। তামিম তো আমাদের সম্পদ, কিন্তু ও তো অভিমানী। একবার ন্যাশনাল টিমতে পদত্যাগ করে, একবার ফিরে, একবার যায়। ও আগে সিদ্ধান্ত নিতে ও কি চায়। ও বলে ইলেকশন করবে, ইলেকশন করে আবার বলে প্রত্যাহার করবে, এখনো আবার ইলেকশন করবে। আবার 6 তারিখে নির্বাচন, কনফিউশন। তো আসলে নির্বাচন তো একটা যুদ্ধ। এখানে কিন্তু আপনার ফ্রেন্ড হবে না, আপনাকে একদম বাসায় পৌঁছে আপনি চেয়ারম্যান হয়ে যাবে, এটা হবে না। এটা আগে হইতো, দিনের ভোট, রাতের ভোট, বিনা ভোট, দামি ভোট, এগুলো এখন চলবে না। তো এখানে এখন অপশন ছিল কোর্টে যাওয়ার, অপশন ছিল নির্বাচন দাঁড়ানোর পর তাকে ওখানে পোলিং এজেন্ট বা কাউন্সিলের কথা বলে একটা আইনগত প্রক্রিয়া ছিল। তো ওটা তো না গিয়ে শুধু বয়কট করে ফেললো।
বয়কট করার ফলে তো কোনো প্রশ্নই থাকে না। আর এটার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তাই আমি মনে করি তামিম, এবার মন্তব্যটা দিই, সেটা হচ্ছে তামিম আসলে আমাদের সম্পদ, একটু অস্থির চঞ্চল আছে। তামিমকে আমাদের প্রয়োজন, এখনো সময় শেষ হয়ে যায়নি। এটা তো একটা নর্মাল নির্বাচন, এটা আবার হবে, আবার বোর্ড হবে, দীর্ঘদিন বাংলায় ক্রিকেট চলবে, এবং তামিমের মতো শক্তি আমাদের দরকার, তার মেধা আমাদের দরকার। কিন্তু তার আগে তার যে উপদেষ্টা মন্ডলী আছেন, তার সাথে যারা চলে, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক তামিম ইকবালের, তার যে ব্রেন, তাদের সে যাদের ব্রেন চাইল্ড, যার কথা শুনে বা যার কথা শুনে আসে একবার যায় একবার, তাদেরকে চেঞ্জ করতে হবে, বা তারা কি চায়। কারণ তাদের মধ্যে দেখলাম গতকালকে 2-3 জন আবার মনোনয়ন ফের কি আবার জমা দিতে চায়, ইলেকশন করতে চায়, খেলতে চায়। এটা তো সব মামার বাড়ি না। এখন আসলে মামার বাড়ির আবদারটা বাংলাদেশে খুব বেশি থাকে, পৃথিবী চলে নিয়মে। তো এখন যদি অনিয়ম থাকতো, 6 তারিখ নির্বাচন হইলে অনিয়মের কোর্ট ছিল, যদি মনে করো কোর্ট এখন দেশে নেই, তাহলে এটা তো আরেক কথা, এটা তো আমরা ওখানে যাব না। বাট আমার মনে হচ্ছে তারা একটু অস্থির, এবং এটা একটা আসলে তারিক তারিক ইকবালের সাথে ব্যাপারটা যায় না। তাকে আমরা যেভাবে দেখি, তাকে আমরা যেভাবে চাই, তার মেধাকে আমরা যেভাবে কাজে লাগাতে চাই, আমরা সেটা থেকে বঞ্চিত হতে চাই না। ইন ফিউচারে আমি ভাববো যে তামিমের সাথে ভালো ডিসকাশন হবে, এবং তামিমকে তামিম যেগুলো বলছে সেগুলো সে নিশ্চয়ই আবার রিসাফল করবে বা নিজে চিন্তা করবে। কারণ সে একটা মেধাবী ছেলে এবং এত বড় ক্রিকেটার, তার কাছ থেকে আমরা বাংলাদেশের জন্যই সিদ্ধান্ত চাই, আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা এখানে নেই। আর আমার যে ইস্যুটা ভাই, ওটা কাউন্সিলর 11 জন, তাদের সাথে কথা বলছি, এর মধ্যে কাউন্সিলর মীর হেলাল একজন ছিলেন। ওনাকে আমি ফোন করছি, ওনাকে ফোন করে ভোট চাইতে ফোন করার আগে উনি বলছে, আসিফ ভাই, আমি আপনি তো ক্রিকেটার ছিলাম, এটা ইনডিসেন্ট মনে হচ্ছে যে আমি আপনি ফাইট করব, আমি কালকেই মনোনয়নপত্র প্রত্যাহার করবো। তাহলে এটা কোনোভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় না। হ্যাঁ, কিন্তু পেপার ওয়ার্কসে এটাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা বলা হয়। এই এই প্রক্রিয়া যেটা হচ্ছে, এটা তাদের একবার আসা, একবার যাওয়া, আবার ফিরে আসা, সেটা নিয়ে বলছি। আর পন্থী যদি হয়, এটা কি বিএনপি ইলেকশন করতেছে এখানে, নাকি আওয়ামী লীগ ইলেকশন, নাকি জামাত ইলেকশন করতেছে এখানে? এখানে কোনো পার্টি নাই তো, এখানে হচ্ছে প্লেয়ার, সংগঠক এবং সেই সংশ্লিষ্ট মানুষজন কাজ করবে। এখানে আপনি পন্থী ধরলাম না তো, পিকিং পন্থী, মস্কো পন্থী, মার্কিন পন্থী সুযোগ নেই এখানে। ওই আপনি এখানে সংগঠক, আপনি প্লেয়ার, এখানে একটু আপনি ক্রিকেট জানেন, তাই তো আলিয়াস গোল লবি নেবেন। ওনার কথার দায়িত্ব, ওনার কথা পরিপ্রেক্ষিতে কথা বলার সময় তো আমার নাই, আমার তো ব্যস্ততা আছে, একটু আমার নিজের কাজ আছে। হ্যাঁ, কে কি বললো, কোন ভাই কি বললেন, এটা নিয়ে আমার হেডেক নেই। আমার হচ্ছে আমি কি বলছি, আমি কি ভাবছি, সেটা আপনাকে এক্সপ্রেস করা। সুতরাং ওদের যে বিএনপি পন্থী যেটা, আমিও তো বিএনপি সমর্থন করি, কিন্তু আমি তো আসছি একটা লিগেল হইতে। ডিসি সাহেব আমাকে ডেকে নিয়ে আসছেন, কাউন্সিলর মীর হেলাল তো বিএনপি যদি বলেন পন্থী, তাহলে মীর হেলাল সাহেব কথা বলি নেই, আমার ওই কার্টিসি ছিল না। জি তার বাকি 11 জন কাউন্সিলর, বাকি 10 জন যে কাউন্সিলর, তাদের মধ্যে তো কোনো বিএনপি খুঁজে পাইনি আমি। একটা ইয়াং সংগঠক, কক্সবাজারের, বান্দরবানের, কাকড়াছড়ি, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা, আমি ব্রাহ্মণবাড়িয়া। তো এদের সাথে আমার কথা হয়েছে, আমি কথা বলতে ভোট চাইতে চাইতেই পারি। তো এখানে পন্থী পন্থী কোনো কিছু আসে না আসলে। আপনি মনে করেন লোক দেখলে বিএনপি, তাই ইকবাল তো শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা দিছে, বেগম খালেদা তার বিয়েতে গেছে। তো এগুলো তো আসলে একটা সামাজিক সম্পর্ক, তাই না? তাহলে এখন আপনি তাইমকে কোথায় ফেলবেন, কোন পন্থী ফেলবেন? সে তো লাস্ট 2 বছর আগেও শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, তাই না, মাননীয় প্রধানমন্ত্রী, ব্লু ব্যাজে। তো তখন তো আমরা তাকে আওয়ামী লীগ পন্থী বলি নাই, সে তার জায়গাতে বলছে, আমরা মেনে নিছি বা খেয়াল করি না এগুলি। কিন্তু এখন তো শব্দ আসবে, দিন যায় কথা থাকে সিনেমার নাম, তাই না? তো এখন যদি আপনি পন্থী বলেন, তাহলে আপনি কি পন্থী বলবেন তাকে? আপনি বলেন, সেই যে প্রত্যাহারটা করলো বাকি 11 জন, এটা কোন পন্থা এটা? আপনি হাসিনাকে উইশ করলেন, আবার আপনি পন্থা দেখাচ্ছেন বিএনপি, এটা আমার ঠিক তাল গোল, মানে গোজা মিল আছে না, ওরকম কিছু মনে হচ্ছে আর কি। তো পন্থী নিয়ে আমি আলোচনা করতে রাজি না আসলে। আপনি আসেন, সংগঠনে আসেন, মাঠের খেলায় আসেন, বিএনপি আওয়ামী লীগ নিয়ে আমার সাথে কিছু আলাপ করলে আপনি, কারণ আমি বিএনপি কোনো রকম কোনো পদে নেই, বিএনপির সাথে কোন রকম রাজনৈতিক সম্পর্ক আমার নাই, কিন্তু আমি বিএনপি সমর্থক। বিএনপি যখন ভালো কিছু করবে, ভালো কিছু চাইবে আমাকে, অবশ্যই বিএনপি আমার দল, আমি তখন যাবো। বাট দিস প্রক্রিয়ায় বিএনপির কোনো ইনভলভমেন্ট নেই। এক্স্যাক্টলি। তাহলে তো ওই পন্থী, আপনি ওই পন্থীতে যেতে পারেন, সমর্থক না, আমি সমর্থক, আমি পন্থী না। জি আমি নেতা ছিলাম, হ্যাঁ নির্বাহী বোর্ডের মেম্বার ছিলাম, রিজাইন করছি, রিজাইন গৃহীত হয় নাই, আমি সমর্থক হয়ে গেছি গিয়ে, তারপর নতুন কমিটি দিছে, সুতরাং আমি নাই, ডিজলভ কমিটিতে তো আমি থাকার কথা না। তো সেক্ষেত্রে পন্থী ফন্থী কোনো শব্দ নেই। এগুলো আগে শুনতাম যে মেনন, হাসান মেনন, পিকিং পন্থী ও রুশপন্থী, এগুলোর দিন শেষ, ওই মূল্য দেখানোর দিন শেষ। এখন আসে নতুন জেনারেশন আসছে, এতদিন যারা জগদ্দল পাথর 53 বছর বসেছিল, তাদের পারফরমেন্স আমাদের দেখা আছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে পারফরমেন্স দেখানো, আমরা কি করতে পারছি, আমরা কি করতে পারবো, আমরা কি ভাবছি, এবং আমাদের ভাবনা করা এবং এগুলোর
ফাইনালি রেজাল্টটা কি হবে, ফাইনালি আমরা আসলে কি আউটপুট দিতে পারবো, এটা তো কালকে পরশু হয়ে যাবে না। এটা 4 বছরের জন্য একটা কমিটি, আমরা হয়তো প্ল্যানিং দিলে 1 বছর 2 বছর, ইনফ্রাস্ট্রাকচার, আপনি জানেন খেলার মাঠ নেই, আপনি জানেন যে বাচ্চাদের প্র্যাকটিসের কোনো ফ্যাসিলিটিস নেই, আপনি জানেন যে আমাদের টিম রেগুলার লিগ হচ্ছে না, অনেক কিছু টুর্নামেন্ট হচ্ছে না, কোনো রেলিগেশন হচ্ছে না, কোনো ডিস্ট্রিক্টে অ্যাফিলিয়েটেড টিম খেলছে যেগুলো প্রথম বিশ্বযুদ্ধের সময় রেজিস্ট্রেশন করা। তো এই সমস্ত আইনগত বাধাও আছে এখানে। আপনি চাইলে যদি ওদেরকে বাদ দিয়ে রেলিগেশন করেন, আপনাকে মামলা দিয়ে দিবে, কোর্টে স্টে করে দিবে। এই সমস্ত জঞ্জাল তো তারা ছুটিতে পারে নাই, গত 53 বছর তারা ছুটিতে পারে নাই। আমরা কটুক পারি সেটা আমরা দেখতে চাই, এখনো কিছু বলতে যাচ্ছি না, তারপর অনেক বলে ফেলছি, লাগলে 15 দিনের কথা আবার বলে দিব, কিন্তু সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনি ওই রাজনীতিতে ঢুকে লাভ নেই, আর ওখানে কি রাতের অন্ধকার না দিন এই সমস্ত গোজামিল দিয়ে লাভ নেই। সত্যি বলতে কি, এই 15 ফেব্রুয়ারি নির্বাচন বা এই ভোট এসব নিয়ে কিন্তু অনেক খেলাখেলি হয়েছে, তো এখানে পন্থী খেলাধুলা আনেন না, এটাকে রাজনীতি মুক্ত রাখেন। আমি দর্শকের জায়গা থেকে দেখার জন্য আমার খেলাধুলা ক্যারিয়ার করে নেই বা খেলি নেই, শিখি নেই। আমি একটা স্পোর্টিং মানুষ, আমি স্পোর্টিংলি ভাববো খেলায় হার জিত থাকবে, শুধু অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ এবং আমাদের জয় পরাজয়ের রেশিওটা। কিন্তু আমরা কোথায় গিয়ে আটকাইছি, কি কারণে এমন হচ্ছে, এই 4টা সিরিজ বাংলাদেশ জিতলো না। আপনি ফেসবুকে বলে দেন যে একটা রেজিস্ট্রেশনে 50,000 টাকা লাগবে, তারপর ফেসবুক চালাও, দেখি তো কে কটা স্ট্যাটাসের, এবং প্রতি স্ট্যাটাসে আরো 2,000 টাকা দিতে হবে। তখন দেখবেন যে আপনার রিচ স্পন্দন কিন্তু সব ঠিক হয়ে গেছে। ফেসবুকে পরপর স্ট্যাটাস দেয়, এগুলো নতুন রোগ এগুলা। আমরা তো সেই পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দেখা, ডিসেন্টিনার নিচে তারা দেখতাম, কুমিল্লা ক্লাবিকে সারা রাত ধরে খেলা দেখতাম, ইংল্যান্ড থেকে ভিডিও ক্যাসেট আনতাম, আমাদের কোচ আয়নাবাদ দেখা। তখন তো ফেসবুক টেসবুক ছিল না, কিন্তু খেলা ছিল। এখন ফেসবুক আছে, খেলাটা নেই গেছি। তো সুতরাং আপনি সোশ্যাল মিডিয়ায় অত প্রায়োরিটিদের কিছু নেই। আমরা যারা কংক্রিট কথা বলার চেষ্টা করি, কংক্রিট কাজ করার চেষ্টা করি, তারা কখনো এসব আলতু ফালতু চিন্তা করবো না। আমি স্পোর্টিং, আমি একজন স্পোর্টসের মানুষ। খেলার ফলাফল একটা হবে, এটা টেস্ট হলে 5 দিনের টেস্ট হলে একটা ড্র হইলো এক জিনিস, কিন্তু ফলাফলের জন্য নির্ধারিত আছে T20 কিংবা ওয়ানডে, যেগুলো আমরা রেগুলার ম্যাচ করি, এগুলো খেলি। তো সুতরাং আমি এই সমস্ত হার্ড দরকারের প্ল্যান না। আমি আমার ওই দিন আমার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল, কেন টিমের রেজাল্ট আজ কেমন, এটা কোন জায়গায় সমস্যা ছিল, এগুলো টেকনিক্যাল সাইডটা কি ছিল, বা টিম সিলেকশন কেমন ছিল, ওই দিন টিমের আগে পরে কি ঘটনা ঘটেছিল, এগুলা আমাদের যারা অ্যানালিস্ট আছেন, যারা ওই সিস্টেম অ্যানালিস্ট যারা কাজ করেন আমাদের টেকনিক্যাল সাইডে, তারা দেখবেন এটা, তারপর তারা ব্যাখ্যা দিবেন এটা। এটা নিয়ে তো আমি কথা বলি, আপনি বলবেন, ও বলবে, সবাই বলবে, তো আমরা সবাই। তাহলে আপনি ফেসবুক থেকে বিসিবি ডাইরেক্টর দেন না, আপনি ফেসবুক থেকে সিলেক্ট করে যে বিসিবি নির্বাচনে ফেসবুক থেকে ডিরেক্টর সিলেক্ট করবো, তার আগে আমরা 1 বছর সময় দিই। ফান, এটা একটা জায়গা, বোর্ড, একটা একটা 12টা দেশ টেস্ট প্লেইং, বাংলাদেশ একটা দেশ। আবার আপনি বুঝে দেখেন, সারা পৃথিবী সব খেলা খেলে, একমাত্র 12টা দেশ ক্রিকেট খেলে, আর আশেপাশে ছড়ানো হচ্ছে এখন। তো সুতরাং এই খেলাটা কিন্তু জাতা খেলাটা, এটা একটা মনস্তাত্ত্বিক খেলা, একটা ম্যাথমেটিক্যাল খেলা, একটা সাইন্টিফিক খেলা। এখানে আপনাকে অনেক কিছু হিসাব করতে হবে, আপনার ইনফ্রাস্ট্রাকচার হিসাব করতে হবে। তো সুতরাং একটা ম্যাচ হেরে গেল, আবার বাংলাদেশে পরপর 4টা সিরিজ জিতলো, যেই কালকে বাংলাদেশে গালি দিল, পরদিন থেকে সে বাংলাদেশ হারিয়ে জিতি বাংলাদেশ। তো এগুলা আসলে আমাদের যারা প্রফেশনাল জায়গা থেকে কাজ করি, এই সমস্ত ভাবাবেগ আমাদের কাছে মোটেও প্রশ্রয় পায় না। যখন আমাদের আগের জেনারেশন গান গেত, তখনও বলতো আসলে কি হচ্ছে, আসলে কোনো কালে কিছু হয়নি, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের কোনো ইনস্টিটিউশন নেই, আমাদের মিউজিশিয়ানদের কোনো মানে সোশ্যাল সিকিউরিটি নেই, যে গান লিখবে, সুর করবে, যারা বাজাবে। শুধুমাত্র শিল্পীদের একটা সুবিধা, তার অনেক টাকা পায়, তাদের অনুগত থাকে গীতিকার, সুরকার, মিউজিশিয়ানরা, এবং তাদের অনুগত থাকতে হয়। শিল্পীরা পাবে সব টাকা, আর গীতিকার, সুরকার, শিল্পী, মিউজিশিয়ান যারা আছে তারা থাকবে অবহেলিত। তো ওইটার কোনো সিস্টেম আজ পর্যন্ত ডেভেলপ করেনি। আপনার একটা আইডি কার্ড লাগবে, একটা মিউজিশিয়ান রাতে বেরোবে, রাত বিরেতে ফিরবে, তার মাসে ইনকাম আছে কত, তার গ্রেড কি হওয়া উচিত, এগুলো নিয়ে কাজ করা হয়নি আসলে। এই মাত্র রয়্যালিটি নিয়ে আমি তাও কাজ করার ফলে এখন একটা রেজাল্ট আসছে, তাও ফলপ্রসূ না আর কি, মানে আশা করার মতো আশাব্যঞ্জক কিছু হচ্ছে না। তো সুতরাং এই সমস্ত সিস্টেম লস দিয়ে আপনি ইয়ে করা যাবে না। আমি মনে করি যে বাংলাদেশ মিউজিককে টিকিয়ে রেখেছে প্রত্যেকটা জেনারেশন ধাপে ধাপে। যদি ধরেন তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, শুভ্রদেব, আপনি যদি ধরেন আয়েব বাচ্চু, জেমস ভাই, হাসান, আপনি যদি ধরেন আমি, মনির খান, নেজরুল, আপনি যদি ধরেন ইমরান, বেলাল খান, কাজী শুভ, কিংবা মাঝখানে আয়ুব আইদ, বেলাল, বালাম। তো আবার আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আছে, ব্যান্ডস আছে, অন্যান্য অনেক ইস্যুজ এখানে আছে। তো আপনি তো কনসার্টের মাঠ আছে, আপনার কনসার্ট করার জন্য লোকজন আছে বা ভেন্যুজ আছে, আপনাকে ভাড়া করতে হবে, আপনি কর্পোরেট শো করবেন, আপনি ওপেন এর কনসার্ট করতে গেলে আইসা করবে আরেক গ্রুপ,
তারা কোন গ্রুপ তাও জানে না, সে সব কনসার্ট বন্ধ করে একটা উত্তাপ তৈরি করবে। তারপরে তো সোশ্যাল সিকিউরিটি নিয়ে কাজই করতেছেন না, আমাদের শিল্পীদের নিরাপত্তা নিয়ে কাজই হচ্ছে না। এদেশে কিন্তু গান বাজার জায়গা এটা, এখানে কিন্তু মস্তানের জায়গা না এটা। কিন্তু আমাদের এই দক্ষিণ পন্থা বা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের ভাবা উচিত যে আসলে কি হচ্ছে, কি হবে, কি করা উচিত। তো এগুলা আমি প্রজন্মকে হেল্প থ্যাংক ইউ জানাই, তারা এখন পর্যন্ত গান বাজনাটা বাংলায় ধরে রাখছে এবং তারা গাইছে, ভালো হোক আর খারাপ হোক। এটা আমার কাছে মনে হতে পারে সাস্টেনেবিলিটির ইস্যুটা পরে। আপনি যদি ইমরানের কথা ধরেন, লাস্ট 12 ইয়ার্স ইমরানের ক্যারিয়ার হাই, ইমরান মাহমুদুল গাচ্ছে। হুম হুম লাস্ট 12 ইয়ার্সে আমাদের 60 হাইম ওয়াহিদ কাজ করছে, এখনো বালাম শো করছে, আমি শো করছি। আর আপনি যদি ধরেন কাজী শুভ, তার একটা ভালো রেকর্ড আছে, বেলাল খান ফিল্মে কাজ করছে। অর্থাৎ কাজ হচ্ছে, কিন্তু সমস্যা হলো ওই কাজটা কিভাবে হচ্ছে এবং আরো কিভাবে ভালো হওয়া উচিত, আরো কিভাবে তার সোশ্যাল সিকিউরিটি এবং তার ইন্ডাস্ট্রিয়াল নিরাপত্তাটা, সে যে মিউজিক করবে সে দেহে থাকবে। আপনি বাংলাদেশে, আপনি আমেরিকা আসেন, আপনি দেখবেন শিল্পীরা বাড়ি খায় গায়ে গায়ে, এখানে সব ঘুরতেছে, এখানে বিভিন্ন স্টেটে যাবেন এক দঙ্গল শিল্পী, কেন নিরাপত্তা নেই। বাংলাদেশে তারা ভয় পায়। ইভেন তো গত আমলে ফ্যাসিস্ট আমলে যারা ফ্যাসিলিটিস পাইছে তারাও কিন্তু ক্যাশ ট্যাশ ঘুরে এখানে চলে আসছে। অর্থাৎ আমাদের টোটাল যে মৌলিক ভিত্তিটা তৈরি হওয়া উচিত ইন্ডাস্ট্রির জন্য, সেটা তৈরি হয়নি এবং সেটা এভাবে তৈরি হবে না। কারণ কিছু আইন আছে, আজকে ডিটেলে না যাই, এটা নিয়ে অনেক বহু বকবক করছি, অনেক কথা বলা হয়েছে, কিছুই হয়নি। তো দেখা যাক ভবিষ্যতে কিছু করতে পারি কিনা। ওরা কি কইলো, ও কি কইলো, ওটা আমার টাইম নেই। আমি কি বললাম সেটা আমার কথা। থ্যাংক ইউ।